সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই এক্সপ্লেনারে। আজ আমরা সরাসরি কথা বলবো বাংলাদেশের মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এবং ২০১৯ সালের বিধিমালা নিয়ে। বিশেষ করে কমপ্লায়েন্সের জগতে যে দুটো টার্ম আমাদের সবচেয়ে বেশি শুনতে হয়, সিটিআর এবং এসটিআর, আজ আমরা সেগুলোর একদম গভীরে যাব। চলুন শুরু করা যাক। স্ক্রিনে ২০১২ সালের আইনের মূল ম্যান্ডেটটা দেখতে পাচ্ছেন আপনারা। বিষয়টা কিন্তু খুব ক্লিয়ার। এই আইনটার মূল লক্ষ্যই হলো মানি লন্ডারিং, আর এর সাথে জড়িত অপরাধগুলো ঠেকানো এবং শাস্তি নিশ্চিত করা। মানে বুঝতে পারছেন তো, এটা শুধু কিছু রুটিন পেপারওয়ার্ক বা ফর্ম পূরণের ব্যাপার নয়, বরং দেশের পুরো অর্থনৈতিক ব্যবস্থাকে সুরক্ষিত রাখার একটা বিশাল হাতিয়ার। তো আজকে আমাদের আলোচনার রোডম্যাপটা একটু দেখে নেওয়া যাক। আমরা শুরুতেই ক্লিয়ার করব এসটিআর আর সিটিআর এর কনসেপ্ট। এরপর দেখব এই রিপোর্টিংয়ের মূল উদ্দেশ্য কি, রেকর্ড রাখার নিয়মকানুন, স্পেসিফিক রিপোর্টিং প্রসেস এবং সবশেষে নিয়ম না মানলে কি কি কড়া শাস্তির মুখে পড়তে হতে পারে। শুরুতেই চলুন আমাদের প্রথম সেকশনে যাই, এসটিআর এবং সিটিআর এর মূল কনসেপ্ট। ঠিক আছে, চলুন বিষয়টা একটু গভীরে গিয়ে দেখি। ক্যাশ ট্রানজ্যাকশন রিপোর্ট বা সিটিআর আর সাসপিশিয়াস ট্রানজ্যাকশন রিপোর্ট বা এসটিআর এর মধ্যে কিন্তু খুব বেসিক একটা পার্থক্য আছে। সিটিআর হল থ্রেশহোল্ড বেসড, মানে নগদ লেনদেন একটা নির্দিষ্ট লিমিট পার হলেই আপনাকে রিপোর্ট করতে হবে। অন্যদিকে এসটিআর হল পুরোপুরি বিহেভিয়ার বা আচরণ ভিত্তিক। এখানে নির্দিষ্ট কোনো অ্যামাউন্টের হিসাব নেই, বরং রেগুলার লেনদেনের প্যাটার্ন থেকে অস্বাভাবিক কোনো কিছু চোখে পড়লেই সেটা এসটিআর-এর আওতায় চলে আসবে। এখন আইনের ধারা 2 জয়ের দিকে যদি একটু তাকাই, এখানে সন্দেহজনক লেনদেন বা এসটিআর-এর একদম নিখুঁত একটা আইনি সংজ্ঞা দেওয়া আছে। বলা হচ্ছে এমন কোনো লেনদেন যা স্বাভাবিক প্যাটার্ন থেকে একদম আলাদা, বা যেখান থেকে সন্দেহ করার যথেষ্ট কারণ থাকে যে এটা কোনো অপরাধের টাকা। এমনকি এই অর্থ যদি কোনো সন্ত্রাসী কার্যকলাপে বা সন্ত্রাসী গোষ্ঠীকে অর্থায়নের জন্য ব্যবহার হওয়ার সামান্যতম সন্দেহ থাকে, তাহলেও সেটা সরাসরি এই ধারার অধীনে সন্দেহজনক লেনদেন হিসেবে গণ্য হবে। এবার আসা যাক আমাদের দ্বিতীয় সেকশনে। এই যে এত রিপোর্টিংয়ের কথা বলছি, এর পেছনের আসল উদ্দেশ্যটা আসলে কি? রাষ্ট্র কেন এগুলো চায়? সত্যি বলতে এই রিপোর্টগুলো একটা অনেক বড় সিস্টেমের ফিউয়েল হিসেবে কাজ করে। মানি লন্ডারিং প্রতিরোধে যে ন্যাশনাল কোঅর্ডিনেশন বা জাতীয় সমন্বয় কমিটি আছে, এই ডেটাগুলো তাদের সরাসরি হেল্প করে। সবচেয়ে বড় কথা হলো, এই তথ্যগুলো বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট অর্থাৎ বিএফআইইউকে মানি লন্ডারিং এবং টেরর ফাইন্যান্সিংয়ের মতো সিস্টেম্যাটিক ক্রাইমগুলো গোড়া থেকে উপড়ে ফেলার ক্ষমতা দেয়। সোজা কথায়, এটা আমাদের পুরো অর্থনীতিকে সুরক্ষিত রাখার একটা বিশাল শিল্ড। ঠিক আছে, এবার আমরা সেকশন 3-এ ঢুকছি। ২০১৯ বিধিমালার অধীনে রেকর্ড কিপিং বা তথ্য সংরক্ষণের নিয়মকানুন 5। এই একটা মাত্র সংখ্যার গুরুত্ব আসলে কতখানি তা বলে বোঝানো মুশকিল। ২০১৯ সালের বিধিমালার ১৩ নম্বর বিধিতে একদম ক্লিয়ার করে বলা আছে, যে কোনো লেনদেন বা অ্যাকাউন্ট বন্ধ হওয়ার পর থেকে অন্তত এই ৫ বছর পর্যন্ত আপনাকে সমস্ত রেকর্ড বাধ্যতামূলকভাবে সংরক্ষণ করতেই হবে। নো এক্সকিউজ। আর এই স্লাইডটা চমৎকারভাবে একটা ট্রানজ্যাকশন রেকর্ডের পুরো আইনি লাইফ সাইকেলটা আমাদের সামনে তুলে ধরেছে। খেয়াল করে দেখুন, প্রথম দিন যখন একটা অ্যাকাউন্ট খোলা হলো বা লেনদেন হলো, সেখান থেকে শুরু করে ওই ক্লায়েন্টের সাথে ব্যবসায়িক সম্পর্ক শেষ হওয়ার দিন পর্যন্ত। আর এখানেই কিন্তু গল্প শেষ নয়। সম্পর্ক শেষ হওয়ার পর থেকে ম্যান্ডেটারি আরও ৫ বছর এই রেকর্ডগুলো সযত্নে রেখে দিতে হবে, যাতে ফিউচারে যে কোনো আইনি বা অপরাধের বিচারে এগুলোকে শক্ত প্রমাণ হিসাবে দাঁড় করানো যায়। এবার চলুন সেকশন 4-এ যাই, যেখানে আমরা দেখব এই কমপ্লায়েন্স বজায় রাখার সুনির্দিষ্ট রিপোর্টিং প্রক্রিয়াটা আসলে কেমন। ২০১৯ সালের বিধিমালা অনুযায়ী প্রসেসটা বেশ গোছানো। প্রথম কাজ হল প্রতিটি প্রতিষ্ঠানকে তাদের নিজস্ব ইন্টারনাল পলিসি তৈরি করতে হবে। এরপর বিধি ৫ অনুযায়ী সবচেয়ে ক্রুশিয়াল স্টেপটা হল বিএফআইইউ এর সাথে কমিউনিকেট করার জন্য একজন যোগ্য কর্মকর্তাকে প্রাইমারি কন্ট্যাক্ট পারসন হিসেবে নমিনেট করা। তারপরের কাজ হচ্ছে ট্রু বেনিফিশিয়ারি বা প্রকৃত সুবিধাভোগীকে আইডেন্টিফাই করা এবং রেগুলার মনিটরিংয়ের মাধ্যমে ঠিক সময়ে বিএফআইইউ এর কাছে এসটিআর বা সিটিআর সাবমিট করা। খুব সিম্পল, কিন্তু অত্যন্ত সেন্সিটিভ প্রসেস। এবার আমরা আসছি আজকের আলোচনার সবচেয়ে ক্রিটিক্যাল সেকশনে, সেকশন 5।
এই নিয়মগুলো অমান্য করলে ঠিক কতটা কঠোর শাস্তির মুখে পড়তে হতে পারে চলুন সেটা দেখি। স্ক্রিনের এই গ্যাজেটের অংশটুকু খেয়াল করুন। আইনের ২৫ নম্বর ধারা অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের কোনো নির্দেশনা পালনে ব্যর্থ হলে একটি রিপোর্টিং সংস্থাকে এক ধাক্কায় সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করা যেতে পারে। এবং সত্যি বলতে কি, এই আইনি প্রমাণটা পুরো পানিশমেন্ট সিস্টেমের একটা ট্রেইলার মাত্র। কারণ ব্যাপারটা শুধু ওই ৫ লক্ষ টাকার জরিমানাতেই আটকে নেই। আপনি যদি নির্দেশনা অমান্য করতেই থাকেন, তবে যতদিন এই ব্যর্থতা চলবে প্রতিদিনের জন্য ১০,০০০ টাকা করে অতিরিক্ত জরিমানা গুনতে হবে। জাস্ট ভাবুন, প্রতিদিন ১০,০০০ টাকা জরিমানার চাপ একটা প্রতিষ্ঠানের জন্য কতটা ভয়াবহ হতে পারে। আর কোনো প্রতিষ্ঠান যদি ১ বছরে ৩ বারের বেশি এই জরিমানার ফাঁদে পড়ে, তাহলে বাংলাদেশ ব্যাংক চাইলে সেই প্রতিষ্ঠানের লাইসেন্স বা নিবন্ধন স্থগিত করে শাখা বা বুথ পুরোপুরি বন্ধ করে দেওয়ার নির্দেশও দিতে পারে। এখন এই স্লাইডের সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হলো আইনের ধারা ২৫/২, যা স্পেসিফিক্যালি শুধু সন্দেহজনক লেনদেন বা এসটিআর রিপোর্টিংয়ের সাথে ডিল করে। সাধারণ কোনো নিয়ম ভাঙার চেয়ে একটা সন্দেহজনক লেনদেনে রিপোর্ট করতে ব্যর্থ হওয়ার শাস্তি যে সম্পূর্ণ আলাদা এবং করে গুণ বেশি কঠোর, সেটা এখান থেকেই স্পষ্ট হয়ে যায়। ২৫ লক্ষ, স্ক্রিনের এই বিশাল সংখ্যাটা একটু খেয়াল করুন। একটা এসটিআর লঙ্ঘনের জন্য সর্বোচ্চ জরিমানার পরিমাণ হল ঠিক এই ২৫ লক্ষ টাকা। মানি লন্ডারিং প্রতিরোধ আইনটা আসলে কতটা পাওয়ারফুল আর এর ফিনান্সিয়াল ইম্প্যাক্ট কতটা ভয়াবহ হতে পারে তা বোঝানোর জন্য আমার মনে হয় এই একটা সংখ্যাই যথেষ্ট। তার মানে বুঝতে পারছেন, একটা সন্দেহজনক লেনদেনের রিপোর্ট মিস করার মানে শুধু এই নয় যে আপনাকে ন্যূনতম ৫০,০০০ থেকে সর্বোচ্চ ২৫ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা দিতে হবে। এর চেয়েও মারাত্মক পরিণতি অপেক্ষা করতে পারে। আপনার প্রতিষ্ঠানের বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার লাইসেন্স বা অথরাইজেশন পুরোপুরি বাতিল হয়ে যেতে পারে। হ্যাঁ, একদম লিটারালি একটা সিঙ্গেল এসটিআর মিস করার কারণে পুরো ব্যবসাটাই চিরতরে বন্ধ হয়ে যেতে পারে। আমরা আজকের এক্সপ্লেনারের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ ধরে মানি লন্ডারিং প্রতিরোধ আইনের এই যে কড়া নিয়ম আর শাস্তির কথা আমরা জানলাম, এরপর একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। আপনাদের নিজেদের প্রতিষ্ঠানের বর্তমান যে অভ্যন্তরীণ কমপ্লায়েন্স ইনফ্রাস্ট্রাকচার আছে, সেটা কি এতটাই মজবুত যে কোনো রকম ভুল ছাড়াই সব ডেটা ঠিকঠাক ডিটেক্ট, রেকর্ড আর রিপোর্ট করতে পারবে? এই প্রশ্নটা আপনাদের কাছেই রাখলাম। নিজেদের সিস্টেমটা আরেকবার ইভ্যালুয়েট করে দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। খুব জলদি দেখা হবে নতুন কোনো এক্সপ্লেনার নিয়ে। ভালো থাকবেন।